আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, অনেকেই আপনারা এই পোর্টালটির নাম জানেন, তার কারণ তারা মাঝে মধ্যেই খুবই স্পর্শকাতর বিষয়ে কিছু কিছু রিপোর্ট প্রকাশ করে। ঠিক তেমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে কোনো কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষের গায়ে যে 7.62 রাইফেলের বুলেট পাওয়া গিয়েছিল, সেই রাইফেল কোত্থেকে এলো, এবং এই প্রশ্নটি প্রথমে করেছিলেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। নর্থ ইস্ট নিউজ খুঁজে বের করার চেষ্টা করেছে তাদের দাবি অনুযায়ী কোত্থেকে এই রাইফেল আসলে এলো, কারা সাপ্লাই দিয়েছিল। আমার এই পর্বে আমার নিজস্ব কোনো মতামত থাকবে না, তবে শুরুতেই বলে রাখি, নর্থ ইস্ট নিউজ যেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছে তা খুবই স্পর্শকাতর, এবং অবশ্যই আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বক্তব্য আমরা আশা করছি, নইলে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি হবে। এর মধ্যেই রিপোর্টটি অনেকের কাছে চলে গিয়েছে। আমি শুধু এই রিপোর্টের অংশবিশেষ, সম্পূর্ণটা নয়, অনেক দীর্ঘ, আমি শুধু অংশবিশেষ আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তার আগে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন কি বলেছিলেন সেটি একটু আপনাদের মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন যে, আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সময়, তখন একটা কথা বলেছিলাম, আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় করা হয়েছিল। তাদের হাতে দেওয়া 7.62 বা 7.62 রাইফেল মরণাস্ত্র বলতে যদি কোনো কিছুকে বোঝানো হয় তাহলে এটি সেটি। এই রাইফেলের একটা বুলেট আমি দেখেছি একটা ছেলের হাতে লেগেছে, তার পুরো হাত ভেঙে চলে গেছে। পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এটি প্রথমে আমি তদন্ত করব। এমনকি আমি কথাও বলেছিলাম যে সিভিলিয়ানদের হাতেও এই রাইফেল আমি দেখেছি, তারা পুলিশের অংশ হিসেবে ছিল, সেটিও আমি তদন্ত করতে বলবো। অর্থাৎ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর 8 তারিখে ইউনূস গভর্নমেন্ট ওথ নিল, তার 2 দিন পরেই তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়েছিলেন, পুলিশ সদস্যদের দেখতে গিয়েছিলেন। তখন তিনি গণমাধ্যমের সামনে এই মন্তব্য করেছিলেন, এবং তিনি আরও বলেছিলেন যে কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে এবং এত বছর এই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকে লোকজনের কাছে গিয়েছে, বা সিভিলিয়ানদের হাতে গেছে। বিষয়টা পুরস্কার, যে একটি বিশেষ গোষ্ঠী কত ভয়ঙ্কর খেলায় উন্মত্ত হয়ে উঠেছিল। শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই অনেকেই চাইতে পারেন, কিন্তু এই আন্দোলনের পেছনে আসলে ডিপ স্টেট সহ কারা অংশীদার ছিল তাও মোটামুটি নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টে খানিকটা হয়তো অনেকে ধারণা করতে পারেন যে কারা ছিল। নর্থ ইস্ট নিউজের যে দাবি সেটি যে সম্পূর্ণ অংশে সত্য আমি সে কথাও বলছি না, আমি শুধু তাদের বক্তব্যটা তুলে ধরছি। বাদ বাকি অবশ্যই আমরা আশা করব সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস রিলিজ। নর্থ ইস্ট নিউজের শিরোনামের প্রথম অংশ হচ্ছে ট্রেসিং দ্য 7.62 অ্যামো ট্রায়াল, অর্থাৎ 7.62 গুলির পথের সন্ধান। এখানে যা বলা হচ্ছে তা হচ্ছে, সেনাবাহিনীর অভ্যন্তরীণ সূত্র ও নথিপত্র থেকে জানা যায় যে 2024 সালের জুলাই আগস্ট মাসে ব্যবহৃত নিষিদ্ধ বোরের গুলি সরবরাহে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকতে পারে। 2025-এর 23শে নভেম্বর তিনি একটি দৃশ্যের অবতারণা করেছেন, মনে করে দিয়েছেন, এবং এটা আমরা জানি যে বিষয়টি ঘটেছিল ঢাকায় আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের অনেকেরই বিচার চলছে। সেই আদালতের কক্ষে তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আইনজীবী নাজনীন নাহারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। ব্যারিস্টার নাজনীন নাহার হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের বোন। জিয়াউল আহসানের বিচার কাজ চলছে এই ট্রাইব্যুনালেই। তো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বোন ব্যারিস্টার নাজনীন নাহারকে
বরখাস্ত হওয়া একজন সাবেক সেনা কর্মকর্তা সেদিন হুমকি দেন এই বলে যে আমি তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। আদালত কক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবীরা কোনো প্রতিবাদ করেনি, কিংবা আদালতের মধ্যে আরও যারা সংশ্লিষ্ট যারা উপস্থিত ছিলেন তারাও তাজুল ইসলামকে টু শব্দটি করেননি। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি সান্ত্বনা দেন নাজনীন নাহার সহ তার সাথে যে আরও একজন ব্যারিস্টার ছিলেন, আইনজীবী ছিলেন, তাদের দুজনকে। নর্থ ইস্ট নিউজ বলছে বরখাস্ত হওয়া সেই সেনা কর্মকর্তা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এবং NSCN এর মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদ ও হিজবুত তাহরির মতন বাংলাদেশি জঙ্গি সংগঠনের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। গোপনীয় নথি থেকে জানা যায় বিদেশি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার দায়ে সামরিক আদালতে কোর্ট মার্শাল হয় সেই সেনা কর্মকর্তার এবং তাকে দণ্ড দেওয়া হয়। এখানে বলা হচ্ছে 2009 থেকে 2011 সালের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, পরবর্তীতে যিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পান এবং যার বিচার কাজ চলছে, তার নেতৃত্বে বাংলাদেশে উলফা ও নাগা বিদ্রোহীদের মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যকলাপ নিষ্ক্রিয় ও নির্মূল করা হয়েছিল। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে হরকাতুল জিহাদও নির্মূল করা হয়। র্যাবের তদন্তে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদের সঙ্গে সাবেক ওই সেনা কর্মকর্তার গভীর সংযোগ প্রমাণিত হয় এবং এই প্রমাণের ফলে 2012 সালের 15ই মার্চ কোর্ট মার্শালের রায়ে তিনি সহ তার আরও 2 সহযোগী অর্থাৎ আরও 2 সাবেক সেনা কর্মকর্তা তাদেরকে বরখাস্ত করা হয় এবং 4 বছর 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জন ও রাজেশের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পাওয়া যায় হাসিনুরের অনুরোধে, অর্থাৎ এখানে সাবেক সেনা কর্মকর্তা বলতে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড হাসিনুরের কথা বলা হয়েছে। সেই সাবেক সেনা কর্মকর্তা হাসিনুরের অনুরোধে আরও এক সেনা কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে তাদের সম্পর্ক ছিল। তারা পার্বত্য চট্টগ্রামে UPDF এবং JSS এর মতো স্থানীয় বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সংযোগ স্থাপন করে দিয়েছিলেন এবং ময়মনসিংহে একাধিক সভা করেছিলেন। আমরা জানি KNF এর নাম, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক যেই বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তাদের সঙ্গে আবার ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে, এগুলো আমরা আগে থেকে জেনে আসছি। নর্থ ইস্ট নিউজ বলছে 2014 সালের 21শে এপ্রিল তৎকালীন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বরখাস্তকৃত ওই সেনা কর্মকর্তার সাজা শেষ হওয়ার আগেই তার মুক্তির ব্যবস্থা করেন। 2023 সালের ডিসেম্বর থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ হিসেবে জেনারেল ভুইয়া ও জেনারেল সরওয়ার্দি সমমনা অবসরপ্রাপ্ত কর্মরত সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন এবং বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত সেই সাবেক সেনা কর্মকর্তা এখন নিয়মিত টেলিভিশন টকশোতে উপস্থিত হন এবং প্রকাশ্যে দাবি করেন যে 2024 সালের জুলাই আগস্ট মাসের অস্থিরতায় তিনি ও তার সহযোগীরা সশস্ত্রভাবে জড়িত ছিলেন। নর্থ ইস্ট নিউজ বলছে গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেনি যে বরখাস্ত ও অবাঞ্ছিত সামরিক কর্মকর্তারা কিভাবে প্রাণঘাতী অস্ত্র সংগ্রহ করেছিলেন, অর্থাৎ সেই 7.62 mm রাইফেল। বরখাস্ত হওয়া কর্মকর্তারা বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য পেশাদার ভাড়াটে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যায় তারা তাদের উপার্জিত অর্থ শেয়ার বাজার এবং বিটকয়েন ট্রেডিংয়ে বিনিয়োগ করেন এবং এই বিটকয়েন সম্পর্কিত আমরা আরও বেশ কিছু কথাবার্তা শুনছি। সাবেক উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের কেউ কেউ বিটকয়েনে হাজার হাজার কোটি টাকা রেখেছে।
এই প্রতিবেদনে বলা হচ্ছে যে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাথেও যোগাযোগ বজায় রাখেন। সেনাবাহিনী থাকা ভারত বিরোধী কর্মকর্তার উপর আজমির প্রভাব রয়েছে। 16 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে ঢাকায় নিহতদের অধিকাংশই স্নাইপার রাইফেলে ব্যবহৃত 7.62 mm ক্যালিবারের গুলিতে মারা যান। এই ধরনের অস্ত্র সাধারণত সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশন ব্যবহার করে থাকে। অস্থিরতার সময় পুলিশ হত্যায় বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদী জড়িত ছিল। জানা গেছে অন্তত 3 জন আমেরিকান, ম্যাথিউ ভ্যানডাইক, টেরেন্স আরভিল জ্যাকসন এবং রিচার্ড ড্যানিয়েল রোমান, যারা মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর সাথে গোপনে যোগাযোগ রাখতেন, তারা 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে উপস্থিত ছিলেন। এখানে ডিপ স্টেটে খেলা ছিল এই আন্দোলনে, এখনও ডিপ স্টেটে খেলা চলছে। এবং খুব সহজ কথা আবারও বলি, শেখ হাসিনার সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা নিহত হয়েছেন এবং এই নিহতের সংখ্যা অনেক বলে অনেকে দাবি করেন। পুলিশকে তো আর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মারেনি, তাই না? আবার পুলিশ সদস্যদের উপরে যে আক্রমণ করতে পারে তার একটি ধারণা এখানে পাওয়া গেছে, যে সেখানেও ডিপ স্টেটের খেলোয়াড়রা ছিলেন বা যারা এই খেলায় অংশ নিয়েছিলেন তাদের নেতৃত্বে, তাদের অনুসারে কোনো সদস্য থাকতে পারেন। অর্থাৎ এই যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেন জাতিসংঘের দাবি অনুযায়ী, তাদের মধ্যে সবাই তো 5 আগস্টের আগে নিহত হননি। যারা নিহত হয়েছিলেন তারা কাদের গুলিতে নিহত হয়েছিলেন? এবং আত্মস্বীকৃত খুনিরা বাংলাদেশে তো রয়েছেই, তারা বলছে তারা কী করেছিল ওই সময়। অতএব নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টটি আমরা কতটুকু গ্রহণ করব, কতটুকু বর্জন করব, এটি যার যার ধারণার উপরেই নির্ভর করবে। তবে আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি আসা উচিত অন্তত আমাদের জন্য। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।